আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আটকে উঠল আয়াত। আশ্চর্য, এভাবে কিভাবে কি কে মরলো না বাঁচলো তাতে আমি কেন নিজের লাইফের এত বড় ডিসিশনে আসব? অবিশ্বাস্য দৃষ্টিতে মোশাররফ সাহেব একবার মেয়ের দিকে তাকালেন। পা ভেঙে এলো তার। বসে পড়লেন সোফায়। দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন তিনি। বারবার ঘন ঘন শ্বাস নিচ্ছেন, বিড়বিড় করছেন। আমি ওদিকে কথা দিয়ে রেখেছি, বিয়ের ব্যবস্থা করতে বলেছি। কিছুক্ষণের মধ্যে কাজীও চলে আসবে, ওর ছেলে মাহিন আর ভাবিও চলে আসবে। আমি মুখ দেখাবো কিভাবে তুমি বলো? আর ধপ করে বিছানায় বসে পড়ল। অপ্রস্তুত হয়ে বসার দরুন অন্যায় লেগে সেলফের থেকে গ্লাসের শোপিসটা পড়ে ভেঙে গেল। শব্দ পেয়ে শক্ত সামর্থ্য চেহারায় মোশাররফ সর্দারও সামান্য ঘাবড়ে উঠলেন ক্ষণিকের জন্য। দুবার শ্বাস টেনে আয়াতের কাছে চলে এলেন তিনি। পাশে বসে বললেন, আমাকে বিশ্বাস করো না আম্মু, তোমার জন্মের সময়ই কিন্তু তোমার মা মারা যায়। তারপর থেকে তো তোমার গোটা দুনিয়া আমি। তোমাকে সহস্র সুযোগ দিয়েছে জীবন উপভোগের, বিনিময়ে পেয়েছি তোমার বিশ্বাস। এখানে না হয় বাবাকে আরেকটু বিশ্বাস করো। আই প্রমিস আম্মু, বাবা তোমাকে একটুও ঠকাবে না। আজ হুট করে বুকের ভেতর মা শব্দটা খুব তীব্রভাবে লাগছে আয়াতের। অভ্যন্তরে ভীষণ দুর্বল কিসিমের, অথচ বাক্যতায় সর্বোচ্চ শক্তপোক্ত মেয়েটি আজ না পারছে রাখতে, না পারছে কাঁদতে। কেবল স্তব্ধ হয়ে এক দৃষ্টে মেঝেতে তাকিয়ে আছে। পায়ের নখ দিয়ে টাইলস খুঁড়ছে সে। হাত দুটো মুঠো হয়ে আছে। নখগুলো হাতের তালুকে রক্তব্য বানিয়ে ফেলেছে। সে এখনই উঠে চলে যাবে এখান থেকে। প্রহরকে ছাড়া সে কিভাবে থাকবে? অন্তত একবার তার বাবাকে বলা উচিত প্রহরের কথা। সে তাকালো মোশাররফ সাহেবের দিকে। তার বাবার চোখ ভেজা। সে উত্তর আসে তাকিয়ে আছে। এক নিমিষে নিজের পুরো শৈশব আয়াতের চোখের সামনে ভেসে উঠল। সে কিভাবে মানা করবে এই মুহূর্তে? এখন তার বাবাকে যদি প্রহরের কথা বলে, কখনো মানা করবেন না তিনি। একদমই মানা করবেন না, রাজি হয়ে যাবেন এক বাক্যে। কিন্তু বিনিময়ে ভীষণ অসম্মানিত হতে হবে তাকে। মেয়ের সাথে এটুকু অসম্মান তিনি শতবার কাঁধে নিতে পারেন, কিন্তু আয়াত তার বাবাকে অসম্মানিত হতে দেখতে পারবে? ছোট ছোট আঙ্গুলে যেই বাবার হাত ধরে সে চলতে শিখেছে, তার বিপরীত পথ কি করে ধরবে? আবারও বলতে চাইলে পৌরের কথাটা একবার বলে দেওয়া উচিত। বাকিটা পরে দেখা যাবে। যা হওয়ার হবে প্রথমে তো তার ভালোবাসা। একবার বলে কি সুন্দরভাবে সবটার সমাধান এসে যাবে? ঠিক তখন মোশাররফ সাহেব আয়াতের মুঠো করে রাখা হাতটা ধরে বললেন, আম্মু, বাবাকে আরেকটু বিশ্বাস করো। মাহিন ছেলে হিসাবে ভালো, খুব কথা দিচ্ছি, তোমাকেও কখনোই অসুখী রাখবে না। না, এভাবে শুধু শুধু কষ্ট পাওয়া। আয়াত মুখ খুলো বলার জন্য। বাবা, আমি প্রহরকে ভালোবাসি। জড়তা অথবা সংকোচ কিংবা বাবার ঋণ। আয়াতের কতগুলো শব্দ পরিবর্তন করে ফেলো। আমি রাজি। মোশাররফ সাহেব স্বস্তি পেলেন। মেয়ের কপালে চুমে খেয়ে চলে গেলেন। আয়াত চোখ বন্ধ করে ফেল। মিনিট পাঁচেক সময় নিয়ে পর আর তার এই অবধি কাটানো এই শত মুহূর্তগুলো ভাবতে লাগলো। কি সুন্দর সময়গুলো। আচ্ছা, ও যাওয়ার পর কি পর আবারও সেই আগের মতোই হাদারাম সেজে যাবে? ঠিক করে হেসে ফেল সে। চোখ খুলে দেখলো সামনে রুমো দাঁড়িয়ে ফোপাচ্ছে। আয়াতকে ওর দিকে তাকাতে দেখে রুমো বলল, আমি আঙ্কেলকে বলি গিয়ে প্রহর ভাইয়ার কথা। আপু, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না, কান্না পাচ্ছে। আয়াত হাত বাড়িয়ে রুমুকে কাছে আসার নির্দেশ দিল। রুমু এসে পা ভাঁজ করে আয়াতের সামনে বসে পড়তে আয়াত ওর মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু বলা লাগবে না। আপু, কেন বলা লাগবে না? প্রহর ভাইয়া কষ্ট পাবেন, তুমি কষ্ট পাবা, আমি তো মরেই যাব। বাবা বলেছে আমি অসুখী থাকবো না। তুমি ভেতর থেকে মরে যাবা আপু, প্রহর ভাইয়ারও মরে যাবে। পাগলি, কেউ মরবে না, সবাই ভালো থাকবে। রুমুর কান্না থেমে গেল। নিশ্চিত আয়াত পাগল হয়েছে, নয়তো এসব সে বলে কিভাবে? আয়াতের জায়গায় সে থাকলে অন্তত কয়েকবার তো জ্ঞান হারাতই। অথচ প্রকৃতি আজ কি খেলা দেখাচ্ছে? রুমু আবারও কেঁদে ফেল। আয়াত রুমুকে বলল, কাঁদিস না, কান্নাকাটি বিরক্ত লাগছে। রুমুর কান্না থামার বদলে আরও বেড়ে যাচ্ছে। আয়াত উঠে আলমিরা থেকে মায়ের শাড়ির গহনাগুলো বের করলো। ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। চুলগুলো বিনুনি করলো একটা, কানে ছোট্ট গোল পাশা, আর হাতে মায়ের দুটো মোটা বালা পরলো। সাজতে ইচ্ছে করছে না ঠিক, তবে যতটা না সাজলে বাবার চোখ ফাঁকি দিয়ে সুখী হওয়ার নাটকটা না করা যায় ততটা সেজে নিল সে। টঙের দোকান থেকে আয়াতের গতিবিধি লক্ষণীয় নয়, তবে পোহর বসে বসে তা কল্পনা করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে একটা সাদা রঙের প্রাইভেট কার পোহরের সামনে দিয়ে সোজা আয়াতদের বাড়ির ভেতর
ঢুকে গেল। পর স্থির চোখে তা দেখলো। আকাশে রাত নামলো। এরপর মনেও রাত নামলো। আয়াত বলেছিল বাড়িকেই কল দেবে প্রহরকে, সে দেয়নি। প্রহর কি অপেক্ষা করছে? সারা জীবন হিমু সাজে তাকে রূপার মতো অপেক্ষা করালো, আজ সেও কি অপেক্ষা করবে? হিমুরা তো অপেক্ষা করে না, তারা পরিণতি দেখে। ব্যাপারটা বেশ জানে আয়াত, তবুও একবার কল করলো। প্রহর জানে কলটা কার। সে পকেট হাতে ফোনটা বের করে কন্ট্যাক্ট নেম না দেখেই কল রিসিভ করে কানে তুলো। ওপাশ থেকে শব্দ আসছে না। প্রহর স্থিরভাবে বারান্দার দিকে তাকিয়ে রইল। আয়াত পরপর কটা দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। সময় নিয়ে প্রহর বলল, একটু বারান্দায় আয়। আয়াত তৎক্ষণাৎ বারান্দায় ছুটে গেল। অন্ধকারের মাঝেও তার চোখ গিয়ে আটকালো কিছুটা দূরে টঙের দোকানের সামনে বাইকে হেলান দিয়ে বসে সিগারেট ফুঁকতে থাকা এক অসম্ভব রকমের মন কেমনের কারণের দিকে। বারান্দায় বধূ বেশে তার প্রেয়সীর আগমন যেন বুকের ভেতর তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো। প্রহর ডাকলো। সাউদা, কেঁপে উঠল আয়াত। সুন্দর দেখাচ্ছে তোকে। আয়াত কিছু বলল না, সেভাবে তাকিয়ে রইল। রুমু তখন এসে বলল, আপু তোমাকে ডাকতেছে সবাই, সময় হয়ে গেছে, চলো। আজ সেদিকে তাকালো না, তবে রুমুর কথার শব্দগুলো প্রহরের কানে এসে লেগেছে। সময় হয়ে গেছে, সবাই ডাকছে। আজ তার ব্যক্তিগত মানুষরা এতগুলো মানুষের মধ্যমণি হবে, সবাই দেখবে, সবাই প্রশংসা করবে, আর রাতে আরেকজন ছুঁয়ে দেবে। প্রকৃতির নিয়ম কি সুন্দর। পর সিগারেটের শুকটান দিয়ে ধোয়া আকাশে উড়ালো, বড় শীতল আওয়াজে পড়ল, চাঁদ আমার, তুমি অন্যের আকাশকে শোভিত করো। ভালোবাসা আমার, তুমি ভালো থেকো। আজ ফট করে কল কেটে দিল। প্রহর ফোন পকেটে ঢুকিয়ে ফেলে হাতে সিগারেটে ফেলে দিল। আরেকটি সিগারেট ধরিয়ে নিল। এরপরই পুরোটার সময় একবারের জন্য দৃষ্টিটা বারান্দা থেকে সরেনি। আজ সরে গেল, বারান্দার গ্লাস আটকে দিল, এরপর পর্দা টানিয়ে দিল। প্রহরের অনুমান শক্তিকে পুরোপুরি নির্ভুল বানিয়ে সে 7.5 বছরে ভালোবাসা ছেড়ে সম্পূর্ণ অপরিচিত এক মানুষকে স্বামী হিসেবে 3বার কবুল করে নিল। এদিকে সে অন্য কারোর জন্য সাজলো, এদিকে পর সিগারেটের দ্বিতীয় প্যাকেটও প্রায় খালি করে ফেলো। হয়তো যদি আজ একবার মোশাররফ সাহেবকে নিজের ভালোবাসার কথাটা বলতো, গল্পটা সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু এত কিছু সীমাবদ্ধতা ছিল যা ডিঙিয়ে যেতে পারেনি। যে বাবা তার সব ইচ্ছে অনিচ্ছে প্রাধান্য দিয়েছে, তার চোখে জল সে দেখতে পায়নি। ছোটবেলায় যেই বাবা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, সেই বাবার মাথা নিচু হয়ে যাবে এমনটা সে ভাবতে পারেনি। যে বাবা সর্বদা তাকে নিজের চেয়ে উপরে রেখেছে, তার চেয়ে বেশি সে নিজেকে ভালোবাসতে পারেনি। অতঃপর তার 25 বছরের ভালোবাসার কাছে 7.5 বছরের ভালোবাসা নত হলো। এখানে দোষ তার শতাংশের। ভালোবাসাকে যদি আমৃত্য ভালো থাকা হিসেবে নিশ্চিতই সে না করতে পারে, তবে কেন ভালোবেসেছিল? এই ভুলটার অনুশোচনা তার হওয়া উচিত। তার শাস্তি হিসেবে বেছে নিল অন্যের সংসার। তারপর মনে মনে নিজের মনকে সে চরম একটা অভিশাপ দিয়ে ফেলল। মেহেরিন, আয়াত, সাউদা, তুই পুরুষের মন ভেঙেছিস, তোর জীবনটা গুড়িয়ে যা। ঠিক প্রহরের সামনে দিয়েই বসে যে সেই সাদা রঙের গাড়িটিতে করে আজ চলে গেল। সিগারেটের আরেকটি প্যাকেট পকেটে পুরে নিয়ে সেও শহরের অলিতে গলিতে উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো। আজ রাতে তার এত যত্নের নাইটিকে অন্য পুরুষ মলিন করে দেবে। প্রহর বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। সময়টা ফাল্গুনের শেষের দিকের। চারিদিকে বসন্ত উদযাপন আপাতত কমে এলো। প্রেম বসন্তটা দারুণভাবে উপভোগ করছে প্রেমীরা। কারো কারো প্রেম বছর ছাড়িয়েছে, কারো কারো শুরু হয়েছে সবে। আবার কেউ তো গত মাসের 14 তারিখে প্রপোজ করে এখন অবধি ঝুলে আছে। একদল আবার এদের মধ্যে আছে, তারা নিরপেক্ষ, তারা কোনো কিছুতেই অংশগ্রহণ করে না। এরা সাধারণ দর্শক সারির, বাকিরা খেলা দেখায়। এরা খেলা দেখা টাইপের জনগণের মধ্যে অবস্থান নিয়ে রাখে। মাসটাকে মানুষভেদে কত ভাগেই না ভাগ করা গেল। তবে আরেকটা দল আছে, এ থেকে এসবের মধ্যে ধরা যায় না। এরা সব কিছুর বাইরে। এরা পেয়েছে, পেয়ে হারিয়েছে। সম্পর্কে যে নেই তা নয়। ছেলেরা সিগারেটের সাথে সম্পর্কে জড়িয়েছে, মেয়েরা আপোষে এসেছে অন্য কারোর সাথে। ব্যাপারটা কেমন একটা শোনাচ্ছে, তাই না? কেমন জটিল জটিল। আসলে ব্যাপারটা যেমন শোনাচ্ছে তার চেয়েও সহস্রগুণ বেশ জটিল। সেসবে গিয়ে লাভ নেই। আপাতত ঘরের ছেলে রাত 12টা পেরোনোর পরও ঘরে ফিরছে না, এই যেন মুখ্য বিষয়। নাহারা কতবার যে কল দিয়েছেন নির্দিষ্ট নম্বরটিতে তার ইয়াত্তা নেই, অথচ প্রতিবারই সেই একই নারী কণ্ঠে সংযোগ বিচ্ছিন্নতার খবর আসছে। নাহারা আয়াতকেও কল লাগিয়েছেন, আশ্চর্যজনকভাবে ওটাও বন্ধ। বন্ধু বলতে প্রহরের তেমন কেউই নেই।
তাই কারোর থেকে খোঁজ নিতে পারছেন না। সবশেষে হার মেনে এই মধ্যরাত্রিতে সে মেয়েকে কল লাগালেন। প্রিয়র ঘুম পাতলা, সে উঠে মায়ের ফোন দেখে চিন্তিত হলো। এক হাতে চোখ ডলে ফোন রিসিভ করলো। বেডে হেলে বসলো সে, বেশ দুশ্চিন্তা নিয়ে বলল, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা? নাহারা কেঁদে ফেলেন তৎক্ষণাৎ। প্রিয় ঘাবড়ে গেল। বিয়ের পর মেয়েদের এই রাতের সময়টাই বাপের বাড়ির ওদিক থেকে কল আসাটা এক ধরনের আতঙ্ক। বুক কাঁপেই, শক্ত কারণ ছাড়া তো আর কল আসে না। তার উপর নাহারা এভাবে কাঁদছেন। প্রিয়র বুকের অবস্থা এখন কেমন তা বলা দেয়। প্রিয়র কণ্ঠ কাঁপতে লাগলো। কি হয়েছে, কাঁদছো কেন আম্মু? সব ঠিকঠাক বলো তো। নাহারা ভেজে গলায় বলেন, প্রহর বাড়ি ফেরেনি। ফেরেনি মানে? এই জন্য কাঁদছো? ও কোথায়? কল দিয়েছিলে? ফোন বন্ধ। শরৎ উঠেছে ততক্ষণে। প্রিয়র মুখের অস্বাভাবিক অভিব্যক্তি দেখে শরৎ বিচলিত হলো। প্রিয় শরতের দিকে তাকিয়ে বলল, প্রহরকে পাওয়া যাচ্ছে না। শরৎ কপাল কুঁচকে ফেলো। বুঝতে পারছি না কিছু। প্রিয় ফোন স্পিকারে রাখলো। ওপাশ থেকে নাহারার আহাজারি শুনতে পেয়ে শরৎ বলল। নাহারা কল কাটতে শরৎ প্রিয়কে বলল, দিচ্ছি। আয়তের দুটো সিমি বন্ধ পেল। প্রিয় শরতের দিকে তাকালো। কিছু করুন না। শরৎ প্রিয়কে এক হাতে জড়িয়ে নিয়ে বলল। ঠিক 3 মিনিট পর একটা আননোন নম্বর থেকে প্রিয়র ফোনে কল এলো। প্রিয় রিসিভ করতে অপাশ থেকে পুরশালী গম্ভীর স্বর শুনতে পেল। হ্যালো হ্যালো প্রহর। প্রিয় শরৎকে কাছে ডাকলো। ফোন স্পিকারে দিয়ে বলল, কোথায় আছিস তুই ভাই? চিন্তায় মরে যাচ্ছি সবাই। পর হেসে বলল, খুব সমস্যায় ফেলে দিয়েছি না তোদের? মারবো তোকে। তুই কই এখন সেটা বল। দাঁড়া, আমি আম্মুকেও কলে অ্যাড করি। আম্মু মরা কান্না শুরু করে দিয়েছে তোর জন্য। নাহারা কলে জয়েন হতে বলল। হ্যালো, ওর খোঁজ পাইছিস? প্রিয় বলল, কোথায় আছে? কলে অ্যাড আছে, কথা বলো। কলে আছে মানে? হ্যালো প্রহর। বাপ, কই তুই? নাহারার বুকে যেন জান এলো সবে। বড় করে একটা শ্বাস ফেলে প্রহর বলল, আমি কক্সবাজারে একটা ট্যুরে এসেছি, মাঝ রাস্তায় ফোন বন্ধ হয়ে গেছে বলে জানাতে পারিনি। নাহারা সম্বিত হয়ে রইল কিয়ৎক্ষণ, পরপর চিলিয়ে উঠল। এটা কোন ধরনের কাজ প্রহর? বাড়িতে না জানিয়ে তুই ঘুরতে গেছিস? এদিকে তোর বাবা চিন্তা করতে করতে শরীর খারাপ হয়ে গেছে। এত লাপরোয়া তুই কিভাবে হোস? আমি ভাবতেই পারছি না। নাহারা উত্তেজিত হয়ে উঠেছে। প্রিয়তাকে সামলিয়ে বলল, আম্মু থামো তো, অনেক রাত হয়েছে, ঘুমাও তোমরা। তাই বলে এরকম যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস? এই শিক্ষা দিয়েছি তোদের? প্রিয় শক্ত গলায় বলল, মা, ঘুমোতে বলেছি, বাকি কথা কাল সকালে বলবো। মেয়ের আওয়াজের এমন দৃঢ়তায় নাহারা নড়েচড়ে উঠলেন সামান্য। কিছু একটা হয়েছে বা হচ্ছে তার আন্দাজটা করলেন তিনি। কল কেটে দিলেন। প্রিয় প্রহরকে তখন বলল, কার ফোন এটা? জানি না, পাশের সিটে এক ভাইয়া ছিলেন, তার থেকে নিয়ে কল দিলাম। কবে ফিরবি? সপ্তাহখানেক। ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। লাগবে না আপু। লাগতে পারে। পর আর কিছু বলো না। প্রিয় কোমল গলায় বলল, কিছু একটা ঘটেছে, তার প্রমাণ তোর আওয়াজ আর কাণ্ড জ্ঞানহীনতা। সুন্দর একটা সময় কাটা, তোর বলার অপেক্ষায় থাকবো। আপু, ভালোবাসি। আপু লাভস ইউ টু ভাই, সাবধানে আসিস। কল কেড়ে দিল প্রিয়। শরৎ বলল, আপনি কি ভাবছেন? কিছু ভাবতে চাইছি না আমি। ভাবাভাবির কাজটা অনেক কঠিন। আপাতত যা হচ্ছে তা হবেই, হতে থাকুক। আচ্ছা। নীরজ, হুম। কাল অফিস আছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিন। ঘুম প্রয়োজন আমার। প্রিয় শুয়ে পড়ল চোখ বুজে। শরতের হাতের আঙ্গুলগুলো অগোছালোভাবে তার চুলের গোড়ায় ছুঁয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রিয় ঘুমিয়ে গেল। শরৎ তাকিয়ে রইল এই ক্লান্ত মুখখানিতে। তার মাঝে মাঝে খুব ইচ্ছে করে মেয়েটাকে পৃথিবীর সবচেয়ে সুখী ফুল বানাতে, অথচ সে পারে না। এতটা ব্যর্থ লাগে নিজেকে। সে নিশ্চুপ হয়ে যায়। এই যে এই মেয়েটা, সে কি এত যন্ত্রণা পাওয়ার যোগ্য? পৃথিবী কি মায়া হয় না? আচ্ছা, যে ফুলের অকালপ্রদ ঘটল, সেই ফুল কি নিজেকে আরেকটি সুযোগ দিতে পারে না? আরেকবার অন্য গাছের ফুল হয়ে জন্মাতে পারে না? যদিও বা জন্মায়, তবে সে জন্মে কেন পুনর্জন্মের স্মৃতি থাকবে? সে ফুলে কেন অন্য গাছের ব্যথা থাকবে? শরৎ ঝুঁকে গেল সামান্য। ঘুমন্ত প্রিয়র কপালে শুষ্ক চুমু খেয়ে মনে মনে শুধালো, আপনি কি জানেন আপনি কারো শখের ফুল? পৃথিবীতে সুখ ও দুঃখ যেমন একই মুদ্রার এপিট ওপিট ব্যাপার। যে সুখ পাচ্ছে সে একাধারে সে দুঃখ পাচ্ছে। কোনোটাই স্থায়ী নয় অবশ্য। একটাকে বেছে নেওয়ার সুযোগও নেই। নিলে দুটোকেই নিতে হয়, আর দুটোই উপভোগ করতে হয়।
আমরা প্রায়শই বলে থাকি গল্পটা ভিন্ন হলেও হতো। ব্যাপারটা কি আদতেও তাই? ভিন্ন হলে কেমন হতো? একটা সুখের গল্পের শুরু থেকে শেষ অবধি কেবল দুঃখ তো থাকে না, কিংবা একটা দুঃখের গল্পের অর্ধপ্রান্ত কেবল দুঃখ থাকে না। নমুনায় এলে দেখানো যায় প্রিয় শরৎ, শরৎ প্রিয় শ্রেন তুষিকে। তাদের গল্পটা এখন সুখের। শুরুতে কি এমন ছিল? আর আয়াত প্রহর ওদেরটা। ওদিকে আছে নিহিনের গল্প। বেচারির মনে দুঃখ নেই, সে জীবনের আসল মানেটা খুব ভালোভাবেই জানে। সে অতি সুখে আত্মাহারা হয় না, দুঃখে মরচাও যায় না। সে তাল মিলিয়ে চলে, সুখে সুখবিলাস, দুঃখে দুঃখ বিলাস। এজন্য জীবন তাকে খুব একটা নড়বড়ে করে উঠতে পারে না। এক্ষেত্রে পাষণ্ড জীবন এসে হাঁপিয়ে যায়। জিতে যাওয়ার খুশিতে, প্রাণ খোলা হাসিতে মেতে ওঠে সুন্দর মেয়ে নিহিন। জীবন উপভোগ করতে তো সেও জানে। সে চাওয়া পাওয়ার হিসেব না বসে প্রতিটি মুহূর্তকে রঙিন বানাতে সক্ষম। নিহিনকে এক্ষেত্রে সেরা বলতে দ্বিধা করা উচিত নয়। শরৎ পিওর জীবনটা বেশ চলছে। ওদিকে স্যানের দায়িত্বপূর্ণ আচরণ তুষির মনকে আপ্লুত করেছে প্রতিটি ক্ষণে। তুষি আগে যতখানি চাপা স্বভাবে ছিল, এখন যেন তার বেশ বিপরীতে এসেছে। এই তো গত পরশুই হুট করে দুলতে দুলতে স্যানের কাছে এসে বলল, শোনেন না, আম্মু বাড়িতে বেড়াতে আসতে বলছিল খুব, চলেন সামনের সপ্তাহে ঘুরে আসি ঢাকা থেকে। কতটা জোর দিয়ে বলল, চলেন ঘুরে আসি। কথাটা শুনে স্যান হেসে দুদিকে মাথা নাড়ি। তখন তারপর থেকে এখন অবধি বিভিন্ন গোছগাছ করছে তুষি। এই তো রাতে স্যান অফিস থেকে ফিরে ওরা বেরোবে। এখন সন্ধ্যা নামার সময়। সূর্যটা সাগরের উপর ফেলে পড়েছে। প্রতিবিম্বটা জলের সাথে মিশে ক্ষণে ক্ষণে কাঁপছে। সূর্যের হলদেটে আলো এখন রক্তিম আভায় পরিণত হয়েছে। চারপাশে কি মুগ্ধতা! পোর বুকে হাত গুজে বালির উপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঢেউ দেখে যাচ্ছে। এমন তরঙ্গ উচ্ছ্বাস তো তার বুকে থাকার কথা, অথচ বুকের ভেতরটা কি অদ্ভুত শান্ত, কেমন যেন খালি খালি, কিছুই নেই টাইপের অনুভূতি পোহরকে চুপ করিয়ে রাখছে। যেভাবে আস্তে ধীরে গোধূলিটা নীলচে সন্ধ্যেতে মিশে গেল, ঠিক সেভাবে নীলাভ আকাশটাই রাত নেমে এলো। পোর যেমন ছিল তেমনটাই দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো। হোটেলে ফিরবে ঢের রাতে, আপাতত এছাড়া আর কী বা কাজ। দেখতে দেখতে চোখ ক্লান্ত হয়ে এলে সে দু চোখের পাতা বন্ধ করে ফেল। মস্তিষ্ক কথার পান ছুটতে লাগলো। ও প্রিয়, বিয়ের 2 দিন পেরোলো তো। অদৃশ্য কোনো মানবী জল হয়ে তার পা ছুঁয়ে গেল। অশ্রবণীয় আওয়াজে ফিসফিসিয়ে পড়ল, বেরোলো তো? পোহর আনমনে হাসলো। 7 বছরের প্রেম কি বিয়ের 2 দিনে ভুলতে পেরেছো? পেরেছি। নিজস্ব তো আমার, তুমি ভালো আছো? এ প্রশ্নের জবাব এলো না। পোরের হাসি ছড়িয়ে পড়ল অধর জুড়ে। সরি, নিজস্বতার ডাকটা পছন্দ হলো না, তাই তো? বেশ, তোমায় আমি তবে ডাকবো বিরহিনী। পোহর থামলো, চোখ হলো নরমভাবে, সোজা দৃষ্টি স্থির রাখলো সমুদ্র জলে। সে জল বিরহ সেজে ছুঁয়ে যাচ্ছে তাকে, দহন ঘটছে দেহে। পোহরের অন্তরটা যেন জানাচ্ছে, ওহে বিরহিনী, তোমার বিরহে পুরে হলাম ছাই। পোহর আবার শুধালো, এবার বলো ভালো আছো তো? ওপাশ থেকে নিশ্চুপ আওজেরা জলতরঙ্গের সাথে সাথেই তার পা ছুঁয়ে বলতে লাগলো, ভালো থাকা তুই ছাড়া অসম্ভব। নীন ঢাকায় বেড়াতে এসেছে আজ বিকেলে, সাথে আরহা আর নিশানও এসেছে। বিকালটা আড্ডায় জমে টমে গেল। রাতে শোয়া নিয়ে বাঁধল বিরাট ঝামেলা। দুটো বেডরুমের একটাই মেয়েরা থাকবে, অন্যটির ছেলেরা। এই সিদ্ধান্তে সবাই রাজি হলো। দ্বিমত পোষণ করলো শরৎ। তার সোজা কথা, বউ ছাড়া সে ঘুমোবে না। যে ঘরে বউ নেই সেই ঘর আবার কেমন ঘর? এর চেয়ে বরং সে ওয়াশরুমে রাত্রি যাপন করবে। আশ্চর্যের ব্যাপার হলো বাকি সদস্যরা শরতের এমন আক্ষেপ করে বলা ওয়াশরুমে রাত্রি যাপন বিষয়টাও মেনে নিল হাসি মুখে। বয়সের ভারে শরৎ পারে না গড়াগড়ি খেয়ে কেঁদে বলতে, আমার বউ লাগবে, বউ না দিলে উঠবো না। রাতে এত এত চিন্তার মাঝে শরতের মুখটা একদম রস চিপে আলাদা করা তালের মতো চুপসে ছিল। তাদের বেডরুমে থাকবে নিহিন, আরহা আর প্রিয়, আর অন্য রুমটাই নিশান ও শরৎ। শরৎ অসহায় মুখে একবার প্রিয়, অন্যবার নিজেদের বেডরুম দেখে পালাক্রমে শ্বাস ফেলছিল। রাতের দিকে বসার ঘরে সবাই বসে মুভি দেখতে লাগলো। শরতের মুখটা সেই শুরু থেকেই গম্ভীর। সে না হাসছে না কথা বলছে। ব্যাপারটা ধরতে পেরে নিশান ঠোঁট টিপে হেসে যাচ্ছে। তার খুব ইচ্ছে করছে বড় ভাইয়ের কাঁধে হাত রেখে বলতে, চিন্তা করবেন না বড় ভাই, আমার বিশ্বাস আপনি আপনার বউকে অতি শীঘ্রই কাছে পাবেন। ব্যাপারটা কেমন যেন রসিকতার পর্যায়ে এসে পড়েছে।
পিও ফিক করে হেসে ফেল। শরৎ রেগেমেগে ওর দিকে চোখ কটমট করে তাকাতেই পিও শব্দ করে হেসে উঠল। গা বাঁচানোর তাগিদে শোবার রুম গোছানোর বাহানায় প্রস্থান ঘটালো, যেন এই নজর থেকে সরতে পারলে আপাতত সে বাঁচে। রুমে এসে হাত ছেড়ে বসে পড়ল। পরপর বুকে হাত রেখে খিলখিল করে হাসতে লাগলো। জীবন তাকে কি সুন্দর সুন্দর মুহূর্ত দিচ্ছে। এক পৃথিবী সমান ভালোবাসা হারানোর পর জীবন তাকে গোটা মহাবিশ্ব সমান ভালোবাসা দিয়েছে। কি সৌভাগ্য তার। চারিদিকে শান্তি, শান্তি ও কেবল শান্তি। এরই মাঝে কল এলো পিওর ফোনে, ভিডিও কল। পিও মিহি হেসে কল রিসিভ করে সামনে ধরলো। ওপাশ থেকে প্রহর বলল, কি করিস আপু? কিছু করছি না। তুই কেমন ঘুরছিস? ভালো, মাত্র হোটেলে ফিরলাম। ভাইয়া কই? তোর ভাইয়া ড্রয়িং রুমে বসে আছে। বাড়ি থেকে নিহিনেরা এসেছে না, ওদের সাথেই। ও আচ্ছা। হ্যাঁ। তারপর দুজনেই চুপ। পোহর কথা খুঁজে পাচ্ছে না, পিও কিছু বলতে পারছে না। পিও সরাসরি জিজ্ঞেস করতে চাইছে না। পোর নিজ থেকে কিভাবে বলবে তা বুঝে উঠতে পারছে না। অবশেষে পোর অনেক ভেবে বলল, আচ্ছা আপু, প্রকৃতির চমক এত বিশ্রী হয় কেন? পিও হেসে বলল, কারণ প্রকৃতি অকস্মাৎই চমকে দিতে ভালোবাসে। এখন সে ঠিক সময়ে ঠিক চমকে দিলে আমরা খুশি হই। ওইদিকে ভুল কিছু হয়ে গেলেই বৃষ্টি ঠেকে যায় ব্যাপারটা। তোর কাছে সব প্রশ্নের উত্তর আছে, তাই না আপু? সব প্রশ্নের উত্তর নেই, তবে তোর প্রশ্নের উত্তর থাকলেও থাকতে পারে। জিজ্ঞেস করতে থাক, দেখি আছে কিনা। পোর হেসে মাথার পেছনে চুলগুলো চুলকে নিয়ে বলল, আমি কি ধরে রাখতে জানি না? পিওর চোখে অবসন্নতা লেপটে গেল। তোকে আমি ধরে রাখা শেখাইনি বাবু। ছোট থেকে সবকিছু আমিই করে এসেছি। তোকে কেউ বকলে আমি মেরে এসেছি। তোকে কেউ কষ্ট দিলে আমি তাকে এর ফলাফল দেখিয়ে এসেছি। তোর কিছু করা লাগেইনি। তুই এই জন্য ছোট থেকেই আমার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলি। বন্ধু বান্ধব ছিল না তোর, আর আমি তো ছিলাম, আছি, থাকবো। আমাকে ধরে রাখার মতো কোনো প্রয়োজন ছিল না তোর, তাই শিখিসনি। এখানে তোর কি দোষ, কি করে দিই আমি বল? ওর আবারও জিজ্ঞেস করলো, আমি তাকে দোষ দিতে পারছি না কেন? কারণ তোর নিজের এখানে অধিক দোষ। আমার কি দোষ? আমি কি করে জানবো? তুই ভাব। পোর ভাবতে বসলো, এখানে অবশ্যই তার দোষ বেশি। সে আগে থেকে টের পাচ্ছিল। সে তো পারতই আয়াতকে রেখে দিতে, কিংবা সে বিকেলে যখন তার রমণে ছিল চাইলে তো ফিরে না যেতে দিয়ে আটকে রাখতে পারতো। সে কি পারতো না? তবে কেন তা না করে আয়াত কি করে না করে তার ভরসায় বসে রইল। ভুল কাজ। পোর সরাসরি বলল, আপু সাউদার বিয়ে হয়ে গেছে। বুকের ভেতরটাই কাঁপন ধরে গেল পিওর। দৃঢ় চোখের পাতা কিয়ৎক্ষণের জন্য বুঝে এলো, পরপর খুলে গেল। এবার সে শান্ত। বুকের ভেতর চলতে লাগা অশান্ত ঝড়ের বহিঃপ্রকাশ বাইরে দিয়ে দেখা গেল না, তবে চোখ দুটো লাল হয়ে এলো। অসম্ভব শান্ত চোখ দুটো রক্তাভ। স্বাভাবিকভাবেই শুধালো, কবে? যেদিন এলাম ওদিন। তোকে বলে করেছে? বিয়ের মিনিট 10 আগে জানিয়েছিল। ডিড শি চিট অন ইউ? পোহর হো হো করে হেসে বলল, না, বেসিক্যালি আই ডিড। কিভাবে? পুরো ঘটনাটা কয়েক শব্দে বর্ণনা করলো পোহর। পিওর হতাশা মিশ্রিত শ্বাস ধরা ছুতে লাগলো। তারপর বলল, তুই কি কখনো আয়াতকে ভালোবেসেছিলি? ভালোবেসেছিলাম কিনা জানি না, তবে নিজস্বতা ভেবেছিলাম, নিজের কাছে রাখতে চেয়েছিলাম। আর নিজের কাছে রাখার জন্য কতটুকু কি করেছিলি? নাথিং। হো হো করে হেসে উঠল পোহর। পিও আবারও বলল, একটা মানুষ পাগলের মতো ভালোবেসে গেলে বিনিময়ে আমরা তাকে একটুখানি সান্ত্বনামূলক ভালোবাসা দেখাই। আয়াত তোর থেকে এতটুকুও ভালোবাসা দেখেনি, তুই অস্বীকার করবি? এত সত্য কথা অস্বীকার করার পর পারা যায়? না, যায় না। তুইও অস্বীকার করবি না। ঠিক আছে। এটা তোকে ভালোবেসেছিল, খুব ভালোবেসেছিল। বুঝতে পারছিস তুই ব্যাপারটা? পারছি, আর তা আমার বুকটার উপর সহস্র ধারালো সূচ হয়ে বিঁধছে। আর কয়টা দিন পরে লক্ষ কোটি সূচ বেশি বিঁধবে তোর বুকে, কেননা তুই তাকে তার চেয়েও বেশি ভালোবেসেছিস, কিন্তু বিন্দু সমান প্রকাশ করিসনি। আরেকটা তীক্ষ্ণ সত্য পোরটা জানে বলেই কষ্ট কম পাচ্ছে। এই যন্ত্রণাটার প্রাপ্য সে। এক পাক্ষিক মেয়েটা কষ্ট পাবে, তা কেন হয়? পোর তাকালো পিওর ক্লান্ত চোখে। তার হাসিটাই কতখানি বিষাদ মিশে আছে তা কেন পিও ধরতে পারছে। পিওর পূর্বের কথার জবাবে পোহর বলল, তাই হোক আমার সাথে। তুই কষ্ট পাচ্ছিস খুব? পাচ্ছি, তবে খুব না, অল্প। অল্প কেন? নিজ দোষে মুখ থুবড়ে পড়ার পর কাদার অবকাশ থাকে না। তবে মন পড়ছে? উঠছে তো। ভাই আমার, তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে ওর বরকে মেরে ওকে আমি নিয়ে আসি। পিওর ছেলে মানুষই কথায় পোর হাসবে নাকি বুঝতে পারছে না। এদিক ওদিক চেয়ে বলো, আপু মানুষ সব পায় না তো, তাই না? হ্যাঁ তাই। এর জন্যই অনুপম গেয়েছিলেন, সব পেলে নষ্ট জীবন।
হুম। অপ্রাপ্তি সুন্দর। আমাদের অনেক সুন্দর স্মৃতি ছিল, বেঁচে থাকার জন্য যথেষ্ট না। প্রিয় শান্ত চোখে তাকিয়ে রইল। জীবনের সিদ্ধান্ত মেনে নিতে পারলে জীবন কি সুন্দর, নয়তো এর চেয়ে বিশ্রী দ্বিতীয়টি নেই। সে মেনে নিতে পারেনি বলেই জীবনে বেশ বড় একটা সময় জীবন মৃত্যু ছিল। অথচ প্রহর প্রিয় বিড়বিড় করল, ভাই আমার তোর পৃথিবীটা সুন্দর হোক। নীল এলো রুমে, প্রিয়র দিকে এগিয়ে গিয়ে এক হাতে জড়িয়ে ধরে পড়ল। ভাবি, ভাই ডাকছে, চলো চলো। ডাকছে? হ্যাঁ। আচ্ছা যাচ্ছি। পর নীনকে দেখে মুচকি এসে পড়ল। হাই নিহিন, কি খবর? প্রিয় নিহিনের হাতে ফোন ধরিয়ে পড়ল। কথা বলো। এরপর চলে গেল। নিহিন কি বলবে ভেবে পাচ্ছে না, ইতস্তত করতে করতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। প্রহর ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। দিনকাল ভালো চাই প্রহর ভাই। হ্যাঁ যাচ্ছে, তোমার ব্যাপার বলো। এই তো। পড়াশোনা কেমন চলছে? জি ভালো। এক্সাম কেমন দিলে? বেশ ভালো। অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি প্রহর ভাই। তারপর আর কেউ কথা বলল না। প্রহর চুপি চুপি বারান্দার ধারে চলে এলো। এখান থেকে সমুদ্রটা বেশ দারুণভাবে দেখা যাচ্ছে। পর ব্যাক ক্যামেরা ওপেন করে পড়ল, নিহিন, আজ কিছু কথা বলবো তোমায়, মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন না প্রহর ভাই। তুমি ভীষণ বুঝদার একজন মেয়ে, তোমার থেকে শেখার অনেক বিষয় আছে। আজ যেটা বলবো সেটা তুমি জানো, তবে আমার বলে স্বস্তি লাগবে বলে বলছি। প্রহর থামলো, তারপর আবার ডাকলো, নিহিন শুনছো? বলুন, শুনছি। ওই যে সমুদ্রের জল দেখতে পাচ্ছ? পাচ্ছি। ওটা জীবন। আচ্ছা। আর ঢেউগুলো হচ্ছে কষ্ট। আচ্ছা। তীরটা হচ্ছে তোমার বুক, ঠিক আছে? ঠিক আছে। দেখতে পাচ্ছ? কষ্ট বারবার তোমার বুকে আছড়ে পড়ছে, আবার ফিরে যাচ্ছে, আবারও আসছে, আবারও যাচ্ছে, একটা চক্রের মতো চলছে। আর সুখ? সেটা স্বয়ং তোমার কাছেই আছে। দুঃখ এলে সাময়িকভাবে তা ভুলে যাবে, তারপর আবারও সুখ পাবে। কেবল হতাশ হবে না, জীবন সুন্দর। ঠিক আছে প্রহর ভাই, মনে রাখবো। পর হাসলো। মনে রাখার বিষয় এটা না, এটা বোঝার বিষয়। বুঝতে পেরেছো? পেরেছি প্রহর ভাই। শোনো, জীবন চক্রের মতো, চন্দ্রচক্রের মতো ধরো। শুল্কপক্ষ কৃষ্ণপক্ষ বোঝো? আপনার থেকে বুঝতে ভালো লাগছে প্রহর ভাই, আপনি বুঝিয়ে দিন। ঠিক আছে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ হচ্ছে চাঁদের পূর্ণিমা ও অমাবস্যার সময়কাল। পূর্ণচাঁদ আস্তে ধীরে অমাবস্যায় রূপ নেয়, এই সময়কাল হলো কৃষ্ণপক্ষ। আবার অমাবস্যা 15 তিথি পর পরিপূর্ণ চাঁদের আকৃতি ধারণ করে, এটা শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের প্রথম রাতটা ভরা চন্দ্রিমার, শেষে আধার। শুক্লপক্ষের শুরুতে আধারিয়া, শেষে পূর্ণচাঁদ। নিহিন, তুমি বলো, এই চক্রের হিসেবে তুমি সুখ দুঃখকে কিভাবে মাপবে? নিহিন ভেবে পড়ল, সুখ দুঃখ চক্রাকারে আসতেই থাকবে। কখনো চলবে কৃষ্ণপক্ষ, কখনো শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষে চন্দ্র ক্ষয় হবেই, চাঁদ ধীরে ধীরে বিলুপ্তি হতে লাগবে, শেষে গিয়ে বিলীন হয়ে যাবে, আমানিশা আসবে। এখানে হতাশার কিছু নেই, অপেক্ষায় থাকতে হবে শুক্লপক্ষের। শুক্লপক্ষের পরিশেষে পূর্ণচাঁদ, পরিশেষে সুখ। প্রহর হেসে পড়ল। তোমার জীবনেও কেউ সুখ নামাতে আসুক। নীল প্রশস্ত হেসে পড়ল, আমি অপেক্ষায় আছি সেই মানুষটার প্রহর ভাই, সে শীঘ্রই আসুক। আকাশে থেমে থেমে ডাকতে থাকা মেঘপুঞ্জ থেকে আচমকা ঝুম বৃষ্টি নেমে মাটি ছুল। প্রকৃতি শান্ত হয়ে গেল, গোমট পরিবেশটা কিঞ্চিত শীতলতার ছোঁয়া পেল। সবেতে কেবল শান্তি, রোমান্টিক একটা আবহাওয়া। নিশানের খোঁজে খেয়ে নিহিন প্রিয়কে ডাকতে রুমে চলে গেছে। ভীষণ মনোযোগী সেজে মুভি শেষে সে মুরব্বি পানা দেখতে নিউজ চ্যানেলে পাল্টাতে লাগলো, সেই সঙ্গে বলতে লাগলো, আজকালকার পোলাপানগুলো কি বেয়াদব, মুরব্বীদের সম্মানটা অবধি করতে জানে না। ছে। যদিও নিশানের এমন কথাবার্তাগুলো কারোর কাছ থেকেই পাত্তা পেল না, তবুও সে তার মতো বকবক করতে করতে চ্যানেল পাল্টাচ্ছিল। এরপর হুট করে এক জায়গায় গিয়ে শরতের চোখ টিভি পর্দায় আটকে গেল। হাতের ইশারায় নিশানকে থামতে বলল। নিশান থেমে নিয়ে তাকালো টিভিতে, উৎসুক হয়ে বলল, দাদা ভাইয়ের সাথে আমি ফেসবুকে কানেক্টেড আছি, জানিস? শরৎ দৃষ্টি টিভির পর্দায় স্থির রেখে মি হাসল। তার সাথে সম্পর্কযুক্ত সকলের সাথেই পর্দার ওপাশে থাকা রমণীটি সংযুক্ত রাখে নিজেকে। এতে কোনো লাভ নেই, লস নেই, আছে এক অদ্ভুত শান্তি। টিভিতে দেশে সাম্প্রতিক একটি ফ্যাশন ইভেন্টের ফুটেজ দেখানো হচ্ছে। সেখানে সাংবাদিক একজন মডেল ও ডিজাইনারকে বিভিন্ন বিষয়তেই জিজ্ঞেস করছে। ক্যামেরা স্থির আছে সেই নারীটিতে। নারীটির বয়স 30 পেরিয়েছে, অথচ দেখতে কি চোখ ধাঁধানো। পরনে কালো স্লিপলেস গাউন, গলায় রাউন্ড চেন ও মাঝে একটা ছোট্ট গোল পেন্ডেন্ট। ওদের সূক্ষ্ম পেন্ডেন্টটার খুব গোপনে এন অক্ষরটা লুকায়িত আছে, কেউ ধরতে পারবে না। এভাবে বাদামি রঙের চুলগুলো মাঝ স্মৃতি করে ছেড়ে দুপাশে এনে রাখা, চোখ ভর্তি কাজল,
ছোট গ্লাসি নোট লিপস্টিক, মুগ্ধতা যেন সমগ্র গায়ে ঠিকরে বেরোচ্ছে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, মিস কুহুকিনি, এই অল্প বয়সে এত সাফল্য আপনার, এর সিক্রেট কি? কুহু কিঞ্চিত হাসলো। সিক্রেটস আর সিক্রেটস বলা বারণ। আচ্ছা, ডিজাইনার হিসেবে এত খ্যাতি আপনার, অসংখ্য অ্যাওয়ার্ড জিতেছেন, সেসবের পর মডেলিংয়ে আসাটা কেন? ইচ্ছে হলো তাই। অ্যাজ এ মডেল আর অ্যাজ এ ডিজাইনার, যেহেতু আপনি দুটাতেই বেশ সুনাম কুড়িয়েছেন, কোনটাকে বেশি ইমপ্রেসিভ লাগে আপনার কাছে? নিজেকে, কেননা আমি সবেতেই পারফেক্টলি নিজেকে মানিয়েছি। সব 13 উত্তর। শরৎ হেসে ফেল মুখের সামনে হাত রেখে। সাংবাদিক আবার জিজ্ঞেস করলো, সো মিস কুহুকিনি, বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবেননি? আপনার ফ্যাশন, আপনার লাভ লাইফ সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য কিছু বলুন। বিয়ের ব্যাপারে ভাবা হয়নি। লাভ লাইফ? আই লাভ মাই সেলফ, ইজন্স দ্যাটস এনাফ ফর লাইফ। সাংবাদিক নূর ইসলাম এই পেশায় বেশ নতুন। কিছুক্ষণ আগে তার এক কলিগ তাকে জানিয়েছিল ইভেন্টে একজন মডেলের কাছে তাকে নাকানি চুপানি খেতে হবে। তখন হেসে উড়িয়ে দিল। এখন সে ব্যাপারটা হাড়ে হাড়ে বুঝতে পারছে সে এক অসম্ভব অসরল মানবীর সাক্ষাৎ পেয়েছে। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে প্রশ্নের ধাঁচ পরিবর্তন করলো সে। মিস কুহুকিনি, জীবনের সংজ্ঞা কি আপনার কাছে? কুক হাসলো আরো খানিকটা, ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আসুন আমার লাইফ রিভিল করি। হ্যাঁ, আমিও একজনকে ভালোবাসি। নিজেকে যতটা ভালোবাসি ঠিক ততটা, ঠিক সমান সমান। আমাকে আমি কতখানি ভালোবাসি তা সকলে জানে, আমার সব কথাতেই প্রকাশ পায়। অথচ এত বেশি ভালোবেসেও মানুষটাকে আমি পাইনি। আর এখানটাতে জীবনের আসল মানেটা আমি খুঁজে পেয়েছি, তাকে পাইনি। তবুও নিজেকে ভালোবাসা বাদ দিইনি, কেননা আমার কাছে জীবন মানে সুন্দর করে বাঁচা। নূর ইসলাম অবাক হয়। আপনাকে কেউ প্রত্যাখ্যান করতে পারে? পারে তো, সে করেছে। কোনো পুরুষের সাধ্য আছে? তার আছে। আমি কুহুকিনি প্রেমে পড়েছিলাম এমনই এক বিচিত্র সুন্দর পুরুষের। সে আর বাকি 10 জনের মতো কোনো অংশেই ছিল না। দেখতে সুদর্শন, কাজে সকলের আদর্শ, স্বভাবে অনড়, শান্ত সৃষ্ট ও ভীষণ ম্যাচিওর। সে একজন নিখুঁত পুরুষ। আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছিলাম। কুক থামলো, প্রশস্ত হেসে বলল, এ শর্ট মেসেজ ফর হিম, মাই লাভ। একদিন আমাদের দেখা হোক। আমাকে তৈরি করার জন্য তুমি একটা ধন্যবাদ পাওনা আছো আমার কাছে। নূর ইসলাম হেসে শুধালো, তার মানে আপনার এই অবস্থানের পিছনের অবদানটা তার? মেবি ইয়েস অর মেবি নট। শুরুটা তার জন্যই ছিল, শেষটা নিজের। একান্ত নিজেকে ভালোবেসে আমি নিজের এই হ্যাপি এন্ডিং লিখেছি। অবাক হয়ে নিশান বলল, দাদা ভাই, জোস তো। এটা কি কোনো মহাপুরুষ ছিল? নয়তো কুহুকিনিকে প্রত্যাখ্যান করার মতো সাহস এই পৃথিবীতে কার বুকে আছে? মানতে হবে ভাই, বুকের পাটা আছে বটে। শরৎ জবাবের মুচকি হাসলো। নীনের কথাতে প্রিয় শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে এসে পড়লো এখানটায়। ক্লান্ত স্বরে শুধালো, ডাকছিলেন কেন? শরৎ তাকালো তার দিকে, হাত বাড়িয়ে দিল অজানা কারণবশত। প্রিয় সেই হাত ধরে শরতের পাশে এসে বসলো। লোডশেডিং হলো ঠিক সেই মুহূর্তে। সবাই আতঙ্কিত হয়ে উঠল ক্ষণিকেই। প্রিয় কিছু বলতে যাবে তার আগেই শরতের তর্জনী প্রিয় ঠোঁটের ভাঁজ ছুঁয়ে ফেল। সোজাসুজি ভাবে ফিসফিস করে চুপ থাকতে বলল। প্রিয় চুপ হয়ে গেল। অন্ধকারে তীব্রতায় কাউকে দেখা যাচ্ছে না। নিশানের ফোন রুমে। আর সে বিভিন্ন কথোপকথন চালিয়ে যাচ্ছে লাইট খোঁজা নিয়ে। এক পর্যায়ে নিশান উঠে চলে গেল রুমের দিকে। দুবার সামনে এটা সেটাই বাড়ি খেলেও সে আড়া অন্ধকারে ভয় পায় না। সে হাসতে লাগলো। শতপ্রিয় তখন নিশ্চুপ। তাদের নিঃশ্বাসেরা টুকরো টুকরো শব্দে কথোপকথন চালিয়ে যাচ্ছে। শরৎ আস্তে ধীরে প্রিয়র খুব কাছে এসে পড়েছে। অনুমান ভিত্তিক স্পর্শে প্রিয়র সামনে ফোলানো চুলগুলো কানের পিঠে গুজে দিল। এরপর মুখ এগিয়ে ঠিক কানের নিচের অংশে ছোট্ট একটা চুমুকে ফিসফিসিয়ে বলল, পৃথিবী জেনে যাক, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটাকে আমি পেয়ে গেছি, আমার কামিনী ফুল। প্রিয় কিঞ্চিত কেঁপে উঠল। সৎ হেসে সরে গেল। ক্ষণকালের ব্যবধানে ইলেকট্রিসিটিও চলে এলো। আবারও বিভিন্ন গল্প স্বল্প হতে লাগলো। প্রহরের সাথে কথা বলে এসে নিহীন বেশ হাসি খুশি আচরণ করলো। ধীরে ধীরে সময় যত যাচ্ছে সৎ ততটাই মুখ গম্ভীর বানাচ্ছে আগের মতো। রাতের শোবার পালা এলো। সবাই যে যার ঘরে চলে গেল। শরৎ দেরি করলো। পেঁচার মতো মুখ নিয়ে প্রায় 20 মিনিট পর অন্য রুমে গেল। নিশান ঘুমিয়ে আছে। সৎ লাইট অফ করে নিশানের পাশে শুয়ে পড়লো। অমনি ঘুমন্ত নিশান এক হাতে এক পা শরতের উপর তুলে দিয়ে শরৎকে কোল বালিশ বানিয়ে বলে উঠল, আই মিসড ইউ ডার্লিং। আসো চুমু দেই, গরম চুমু। ইউ নো না, হট কিস।
ঠোঁট এগোতে শরতের আত্মা ছলকে উঠল। তড়িঘড়ি করে উঠে বসলো। হারামজাদা, সর এখান থেকে। ছি, আমার পবিত্র দেহকে এভাবে অপবিত্র বানাতে তোর বিচ্ছে না? নিশানের ঘুম আবছা ভেঙে গেল। চোখ মুখ কুচকে বলো, কি বিধবে? সেফটি পিন? শরৎ চোখ কটমট করে তাকিয়ে বলো। একটা কথা বলবি তো লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দেব। নিশান উঠে হাঁটু গেড়ে বিছানায় বসে দুহাত উপরে তুলে পড়ল। ইয়াল্লাহ, আমার বড় ভাই, আমার রক্তের বড় ভাই, আমার মায়ের পেটের বড় ভাই, আমার বাপের বড় সন্তান, সে কিনা আমাকে হত্যা করতে চাইছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। শরৎ একই ভঙ্গিমায় পড়ল। আমার ছোট ভাই, আমার রক্তের ছোট ভাই, আমার মায়ের পেটের ছোট ভাই, আমার বাপের ছোট সন্তান, সে কিনা আমাকে হটকেস দিতে চাইছে। আটকে উঠল নিশান। আমাকে ছোট, সুশীল ও ভদ্র পেয়ে এমন ব্যভিচার করতে তোর লজ্জা লাগছে না? আমি চুমু খেতে, নাউজুবিল্লাহ, এমন মিথ্যা শোনার আগে আমার যকৃত কেন ফাটলো না? শরৎ পাশ থেকে একটা কোলবালিশ নিয়ে এক নাগারে 14 বার নিশানকে মেরে ঘটনাস্থল থেকে প্রস্থান করলো। যাওয়ার আগে বিড়বিড় করে বলে গেল, শালা বজ্জাতের 14 গোষ্ঠী দিয়ে আমার লাইফটাই পুরো ফুলফিল। শরৎ ড্রয়িং রুমে জিরো পাওয়ারের লাইট অন করে ডিভানে শুয়ে পড়লো একটা কুশন জড়িয়ে। মিনিট 2 যেতেই ফোন উঠালো। মেসেজ করলো পিওকে। ঘুম? 30 সেকেন্ড গেল, রিপ্লাই এলো না বলে শরৎ ধরে নিল পিও ঘুমিয়ে পড়েছে। তবুও নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে আবারও মেসেজ পাঠালো। ঘুমাচ্ছেন? এবারও রিপ্লাই এলো না। শরৎ আবার বোধ ধৈর্যবান পুরুষ, গুনে গুনে আগের চেয়ে দ্বিগুণ সময় অর্থাৎ 60 সেকেন্ড অপেক্ষা করলো। তারপর লিখলো, আমাকে রেখে ঘুমাতে আপনার বুক কাঁপলো না প্রিয়? নিষ্ঠুর রমণী, পাষাণ প্রিয়তমা। প্রিয় শাওয়ার নিয়ে বেরোলো সবে। গরম লাগছিল বিধায় একটা ছোট্ট শাওয়ার নিল। এদিকে সে দেখে শরতে 3টা মেসেজ আর আরেকটা টাইপিংয়ে আছে। এত ম্যাচিওর মানুষটার এই বাচ্চামতে প্রিয় হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে শরৎ আবার মেসেজ করলো, মিসেস নীরজ শিকদার, ঘুম থেকে ওঠেন, নয়তো গিয়ে তুলে আসবো নিয়ে। প্রিয় হেসে হেসে রিপ্লাই লিখলো, আমার ধারণা মতে আমি তো ঘুমোচ্ছি, তো ঘুমন্ত আমি কিভাবে আপনার এই হুঁশিয়ারি বার্তা দেখব? ও, তার মানে জেগে আছেন? জি। বেশি কথা না, বাইরে থেকে দরজা আটকে চুপি চুপি বসার ঘরে চলে আসেন। জি না মশাই, আমি এখন ঘুমোবো। ঠিক আছে, ওরা ঘুমাচ্ছে? হ্যাঁ। শরৎ আর কিছু লিখলো না। প্রিয় লাইট অফ করতে এলো। যখনই সুইচ বোর্ডের কাছে এলো অমনি দরজাটা কিঞ্চিত ফাঁক করে মাথাটা ভেতর গলিয়ে দিল শরৎ। হাই, ভালো আছেন? প্রিয় ছিটকে 2 কদম পিছে সরে গেল। বুকে হাত রেখে শ্বাস ছাড়তে লাগলো। শরৎ দরজা পড়ে খুলে দুম করে ভেতর এসে চুপি চুপি পড়ল। কোনো আওয়াজ করবেন না মিসেস, যা করছি চুপচাপ থাকুন। প্রিয় বলার সুযোগ পেল না। শরৎ তাকে কোলে তুলে নিল। তারপর সুইচ বোর্ডের সামনে এনে বলল, লাইট অফ করে দিলে সুবিধা হয়। যা হয়ে আছে প্রিয় সেভাবে লাইট অফ করে দিল। শরৎ আস্তে করে দরজা চাপিয়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। তারপর প্রিয়কে এনে সোজা বসার ঘরে ডিভেনে বসিয়ে দিল। এতক্ষণ প্রিয় কথা বলো। মতলবটা কি? কোনো মতলব নাই। শরৎ উঠে প্রিয়র কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়লো। প্রিয় নড়চড় করতে শরৎ বলল, নড়বেন না, আমি ঘুমাবো। প্রিয় মুখে হাত রেখে হাসতে লাগলো। শরৎ আবারও বলল, এত হাসবেন না, আমার ঘুমের বদলে অন্য কিছু পাবে। থতমত খেয়ে প্রিয় বলল, কি পায়? বললে আপনার লজ্জা পাবে, তাই চুপ। শরৎ আরো আষ্টে পিষ্টে প্রিয়কে জড়িয়ে ঘুমিয়ে গেল। বৃষ্টি থেমেছে। প্রিয় এক হাতে জানালার পর্দা সরিয়ে দিয়ে শরতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর ঝুঁকে শরতের কপালে চুমু খেলো। মনে মনে বলল, আমার সুদর্শন বর। চারিদিকে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে মাঝে বসে এদিক ওদিক তাকাচ্ছে তুষি। স্ট্যান্ড রেডি হয়ে বসা ঘরে বসেছিল এতক্ষণ। তুষি রেডি হয়েছে কিনা দেখতে এখানে এলো। অথচ মেয়েটা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে অগোছালো কাপড় ছড়িয়ে রেখে বসে আছে। স্ট্যান্ড মিটিমিটি হেসে একটা সাদা শাড়ি ও নীলফুল স্লিপসের ব্লাউজ তুলে তুষির দিকে এগিয়ে দিল। একগাল হেসে তুষি বলল, থ্যাংক ইউ। তারপর ঝটপট করে রেডি হয়ে নিল। আজ তারা দুজন শহর ঘুরতে বেরোবে। বিকেল সন্ধ্যা শেষে ঢের রাত অবধি তারা রাজধানীর বুকে দৌড়ে বেড়াবে। কি সুন্দর কল্পনা তার। তুষি তৈরি হয়ে নিল। স্ট্যান্ডও সঙ্গে বেরোলো। অ্যাপার্টমেন্টের নিচে আসতে তুষি বলল, চলুন না আজ রিকশায় যাই। স্ট্যান্ড মানা করতে পারল না। হাত উঁচিয়ে একটা রিক্সা ডাক দিল। রিক্সা চালক জিজ্ঞেস করলো, কই যাইবেন মামা? তুষি হেসে বলল, মামা 1 ঘন্টা ঘুরবো, যেখানে ভালো লাগে চলুন। রিক্সা চালক ব্যাপারটা বুঝে হেসে বললেন, চলেন। তুষি আগে উঠে পড়ল। স্ট্যান্ড তুষির পাশে থাকা শাড়ির আঁচল কোলে তুলে দিয়ে
উঠে পাশে বসলো। এরপর রিক্সা চলতে লাগলো। তুষি আলতো করে নিজের মাথাটা শ্রেয়ানের কাঁধে এলিয়ে দিল। এভাবে গোটা এক জনম কেটে যাক। প্রিয় অফিস থেকে বেরোতেই সামনে শরৎকে বাইক সহ দেখতে পেল। এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার নীরজ সাহেব, এদিকে কেন? বাড়িতে বিবাহিত নীরজ সাহেব নিজেকে ইতিমধ্যে অনুভব করে, তাই বউ নিয়ে একটা ডেট প্ল্যান করেছেন আজ। কি আপনি রাজি? প্রিয় হেসে বাইকের পিছনে উঠতে উঠতে বলল, রাজি না হলে তো তুলে নিয়ে যাবেন, জেনে বুঝে পাগল খেপাবো কেন বলেন তো? ব্রিলিয়ান্ট, ধরে বসেন। ধরেছি তো। আরে বাইক না, বাইক জড় বস্তু, আপনার ধরাতে সে এনার্জেটিক হবে না। আমাকে ধরেন, শক্তি পাবো। বোঝেন না ব্যাপারটা? প্রিয় হেসে শরৎকে ধরেই বলল, হয়েছে ঢং, এবার চলেন। শরৎ বাইক স্টার্ট দিল। খুবই ধীর গতিতে চালাচ্ছে। প্রিয় কিছুক্ষণ পর বলল, এভাবে চালালে তো পৌঁছাতে দিন পেরোবে। বেরোক, বউ আছে, আমি আছি, আর কি দরকার এখন? মশাই, আপনি যে দিনকে দিন বউ পাগল হয়ে যাচ্ছেন টের পাচ্ছেন? পাচ্ছি, হলে হচ্ছি, আপনার কি? আমার কি মানে? প্রিয় তেজ দেখিয়ে জিজ্ঞেস করলো। শরৎ পাল্টা জবাবে বলল, প্রিয়, আপনি যে দিনকে দিন পাড়ার কাকিমাদের মতো ঝগড়াটে হয়ে যাচ্ছেন, সেদিকে খেয়াল আছে? উফ প্রিয়, এসব তো ভালো লক্ষণ না, বয়স বাড়ার লক্ষণ। দুদিন পর দাদি দেখাবে আপনাকে। এদিকে আমাদেরও বেবি অন প্রসেসিং। এই থামেন থামেন। বাইক না, আপনার এই খাটাস মার্কা কথাগুলো থামান। টেবিলের চিপার মাধ্যমে ঘুষ দিয়েও থামাতে পারবেন না প্রিয়। আমি বাংলাদেশের একজন সৎ এবং আদর্শবান নাগরিক। নিরোজের বাচ্চা। অন প্রসেসিং ডার্লিং। ছাতার মাথা। এখানে আমার মাথা আছে, ছাতা নেই। উফ, মাথা গরম হচ্ছে। ইস, পানি ঢালবো? পুকুর দেখে বাইক থামাই। তোরে অশ্লীল 3টা গালি, হারামজাদা। আরেকবার কিছু বলবি একদম গলা টিপে ধরবো, তারপর সোজা নানির কাছে চলে যাব। শরৎ হো হো করে হেসে উঠল। বাইক জ্যামে আটকে গেছে। শরৎ পিছে ঘুরে মুচকি এসে বলল, আমার রণচণ্ডী বউ, আর কত রূপ দেখাবেন? পাগল হয়ে গেলে? সামনে আহ্লাদে প্রিয় রাগ ভুলে লজ্জা পেয়ে শরতের পিঠে মাথা এড়িয়ে দিল। এ যেন খুনসুটিগুলো টক মিষ্টি আহ্লাদগুলো। এই লোকটাকে না পেলে প্রিয় এসবের উপলব্ধি করতো কি করে? প্রিয় পিঠে মাথা রাখা অবস্থায় সোজা রাস্তায় তাকালো। ঢাকা শহরে জ্যাম মানে বিরক্তিকর কিছু একটা, অথচ প্রিয়র বিরক্তি লাগে না। এই জ্যামটাও তার পছন্দের। এখানে বসে বসে হরেক রকমের মানুষ দেখা যায়, মানুষের মুখের অভিব্যক্তি পড়া যায়। শহরের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে সেরা বলতে গেলে প্রিয় এই জ্যামটাকে দেখাবে। কি হাস্যকর কথা। প্রিয় এদিক ওদিক দেখতে লাগলো। সবচেয়ে কমন যে বিষয়টা সে নিশ্চিত করতে পেরেছে তা হলো সবার চেহারাতেই বিরক্তি স্পষ্ট। প্রিয়র অবাক লাগে, এটা কোনো বিরক্তির বিষয়? কতটা উপভোগ্য তা কি জানে না তারা? এসবের মাঝে প্রিয়র চোখ গিয়ে আটকলো বিপরীত দিকে রিকশায় বসে থাকা এক হাস্যোজ্জ্বল মেয়েটিকে। গধূলির মিষ্টি রোদ্দুর কি দারুণভাবে তার হাসতে থাকা মুখে লেপটে আছে। আচ্ছা, মেয়েটাও কি জ্যামে উপভোগ করে? কি সুন্দর, কি সুন্দর। প্রিয় মাথা উঁচিয়ে মেয়েটার পাশের জনকে দেখার তাগিদ দেখলো। ঠিক সেই সময় তার চোখোচোখি হয়ে গেল এক সতনু পুরুষের সাথে, আশফিক রহমান শ্রেয়ান। এতক্ষণে সে টের পেল পাশের এই মিষ্টি শুভ্রাঙ্গী মেয়েটি শ্রেয়ানের স্ত্রী। একসাথে কি ভীষণ মানাচ্ছে। এসবের সাথে প্রিয়র মাথায় ঘুরপাক খেতে লাগলো সেদিন ক্যাফে থেকে বেরোনোর আগ মুহূর্তে শ্রেয়ান লেখা তার চিরকুটের শেষাংশটি। আবার দেখা হবে একদিন, একই শহরের তো দেখা হবে এরকমই কোনো ক্যাফেতে কিংবা রাজধানীর ভীষণ রকমের জ্যামে। সেদিন আমরা দুজনই পূর্ণ থাকবো, পরিপূর্ণ থাকবো। কিভাবে বলবো না, তুমি মিলিয়ে নিও। শ্রেয়ান মিলিয়ে নিতে পেরেছে কি? সম্ভবত পেরেছে। তাই তো প্রিয়কে দেখে শুরুতে কিঞ্চিত অবাক হলো, পরক্ষণে মিষ্টি করে হাসলো, দুধারে মাথা নেড়ে পৌঁছালো। ভালো আছি। প্রিয় নিজেও হাসলো, বিড়বিড় করে উচ্চারণ করলো, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি হলাম প্রেমের কথা চ্যানেলের অ্যাডমিন মুন্না। প্রিয় গো ভালোবাসি গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন। আমি আপনাদের সব কমেন্ট পড়ে উত্তর করব। তামিম নয়নিকার গল্প আসতে আসছে নতুন আরেকটা। গল্পটা অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে আশা করি। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের চ্যানেলে বিকাল 3টা এবং রাত 9টা বাজে বেশিরভাগ ভিডিও পাবেন। তাছাড়া কোনো কোনো সময় আমরা সকালেও ভিডিও দিয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন। নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।